মাথার উপর বসে আছে আকাশ। এমন সময় পেছন থেকে তার আব্বু বলতে লাগলো, কি রে আকাশ, তুই নাকি ঢাকায় যাবি? ওখানে গিয়ে নাকি পড়ালেখা করবি? হ্যাঁ আব্বু, আমি তো বলেছিলাম ঢাকায় গিয়ে পড়ালেখা করব, কিন্তু তোমরা তো আর দিতেছো না। তোর মতো সহজ সোজা ছেলেকে পেয়ে ঢাকার মানুষ কত কাজ করিয়ে নেবে তুই জানিস? ঢাকায় যাওয়ার দরকার নেই, তুই গ্রামেই থাক। না আব্বু, আমি একবার যখন বলেছি ঢাকা যাব, তো ঢাকা যাবই। আজকে রাতে আমি ট্রেনে উঠব, ট্রেনের টিকিট কেটে রেখেছি। ঠিক আছে, তাহলে যাস, আমি আর তোকে বাধা দিব না। চল এখন খাওয়া দাওয়া করে নিবি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট কর। আমি গ্রামের মোড়লের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি তোর জন্য। না আব্বু, টাকার দরকার নেই আমার। আমার কাছে টাকা আছে, এই টাকা দিয়েই হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, তাহলে এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নে, আমি বিকেলে ডেকে দেবো নে তোকে। এই বলে আকাশের আব্বু চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ ঘরে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ল আর ভাবতে লাগলো। আব্বু তো ঠিকই বলেছে, আমাদের মতো মূর্খ এবং সরল সোজা ছেলে পেয়ে ঢাকার মানুষ কত কিছুই না করবে। এখন আল্লাহ ভরসা, যাই গিয়ে দেখি। এইসব ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে গেল। বিকালে আকাশের আব্বু মাঠ থেকে এসে আকাশকে ডাকতে লাগলো। আকাশ বাবা ওঠ, বিকাল হয়ে গেছে, আর কত ঘুমাবি? তুই না ঢাকায় যাবি বললি? হ্যাঁ আব্বু, আমি ঢাকায় যাব, উঠতেছি। এই বলে আকাশ ঘুম থেকে উঠে গেল। ফ্রেশ হয়ে চলে আসলো আবার তার রুমে। ব্যাগপত্র নিয়ে বাইরে আসতেই তার আব্বু তার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই টাকাগুলো রাখ, তোর কাছে কাজে আসবে, আর যখন যা লাগবে আমাকে বলবি, আমি সব কিছু পাঠিয়ে দিব, আর প্রত্যেক মাসে এসে দেখা করে যাবি। ঠিক আছে আব্বু, আমি প্রত্যেক মাসে গ্রামে এসে তোমার সাথে দেখা করে যাব। আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে আম্মু, আর তানিয়ার দিকে খেয়াল রাখবে সব সময়। ভাইয়া, তুমি আমাকে ছেড়ে ঢাকা চলে যাচ্ছ? আমি একা একা বাসায় থাকবো কি করে? আমাকেও নিয়ে যাও। তানিয়া, আমি তো এখানে পড়ালেখা করতে যাচ্ছি, আর আমি থাকবো কলেজে, হোস্টেলে। ওইখানে তোকে রাখবো কি করে? বোন, তুই বাড়িতে থাক, আমি দেখি ওইখানে যদি কয়েকটা টিউশনি ব্যবস্থা করতে পারি, তাহলে তোকে নিয়ে যাব ঢাকা। ঠিক আছে ভাইয়া, ভালোভাবে যাবে আর গিয়ে আমাকে ফোন দিবে। এই বলে আকাশ গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে লাগলো। চারিপাশে মানুষ তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে চলে আসলো বাজারে। একটা রিক্সা নিয়ে স্টেশনের দিকে রওনা দিল। প্রায় 30 মিনিট পর চলে আসলো স্টেশনে। এসে দেখে ট্রেন দাঁড়িয়ে আছে। আকাশ তার টিকিট নাম্বারটা দেখে সিটটা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁজার পর সিটটা পেয়েও গেল। জানালার পাশে বসতেই হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি সিটে বসলে খুব ভালো হতো। আসলে আমি জানালার পাশে ছাড়া বসতে পারি না তো, তাই আর কি। ঠিক আছে আপু, আপনি বসেন জানালার পাশে, আমি আপনার পাশের সিটে বসতেছি। আকাশ পাশের সিটে বসে পড়ল। মেয়েটা জানালার পাশে বসতে ট্রেন চলতে লাগলো। ট্রেনের চাকার ঝিকির শব্দ বেশ ভালোই লাগছে আকাশের। আগে কখনো ট্রেনে ওঠেনি আকাশ। চোখ বন্ধ করে ট্রেনের চাকার শব্দ শুনছে। এমন সময় পাশ থেকে মেয়েটা বলে উঠল, ভাইয়া, আপনি কি ঘুমাচ্ছেন? না, ঘুমাচ্ছি না। আসলে আগে কখনো ট্রেনে উঠে নাই তো, তাই একটু ট্রেনের চাকার শব্দ অনুভব করছিলাম। কেন, কিছু বলবেন? না, তেমন কিছু না, এমনি আপনি চোখ বন্ধ করে শুয়েছিলেন তাই জিজ্ঞাসা করলাম। কোথায় যাবেন? ঢাকা? হ্যাঁ, ঢাকা যাব। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, তাই ঢাকা পড়ালেখা করার জন্য যাচ্ছি। আপনিও কি ঢাকা যাচ্ছেন? হ্যাঁ, আমিও ঢাকা যাচ্ছি। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি অনেক সরল সোজা। ঢাকায় গিয়ে চলাফেরা করতে পারবেন নাকি? আপনাকে তো সবাই ঠকিয়ে দেবে। সবাই ঠকালে ঠকাবে, উপরে কি আছে? তিনি তো আর ঠকাবে না, তিনি ঠিকই একটা ব্যবস্থা করে দিবে। আমার অনেক দিনের ইচ্ছা আমি সেনাবাহিনীর অফিসার হব একদিন না একদিন, তাই ঢাকা যাচ্ছি। দেখি ওইখানে গিয়ে আমার স্বপ্নটা পূরণ করতে পারি কি না। আপনি কাজ করেন, পড়ালেখার পাশাপাশি যখন আর্মি অফিসারের জব সার্কুলার দেবে তখন আপনি একটা কাগজ নিয়ে বা অনলাইনে আবেদন করে দিবেন।
যদি আপনার সব কাগজপত্র আর সকল জিনিস ঠিক থাকে তাহলে আপনাকে রিজেক্ট করবে না, অ্যাকসেপ্ট করে নেবে তারা। হ্যাঁ, তাই করতে হবে। আগে ঢাকা যাই, এরপর না হয় দেখা যাবে কি হয়। আকাশ মেয়েটার সাথে কথা বলতে লাগলো। দীর্ঘ 4 ঘন্টা পর ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশনে থামতেই সবাই নেমে গেল। মেয়েটার সাথে আকাশ নেমে গেল। হঠাৎ কোথায় যে মেয়েটা হারিয়ে গেল আকাশ আর খুঁজে পেল না। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে আকাশ। কোথায় যাবে কিভাবে যাবে সে নিজেও বুঝতে পারছে না। এমন সময় পাশ থেকে একজন অটো ড্রাইভার বলতে লাগলো, মামা কোথায় যাবেন বলেন, আমি আপনাকে নিয়ে যাইতেছি। আমি তো যাব ঢাকা ইউনিভার্সিটি, তবে এখান থেকে কীভাবে যাব বুঝতে পারছি না। আর বাস কোথায়? বাসও তো দেখতে পাচ্ছি না। বস ওই যে একটু দূরেই দেখতে পাচ্ছেন, ওইখানে আসছে। আপনি যান, যেখানে যাবেন সেই জায়গায় নাম বললেই বাস ড্রাইভার আপনাকে নামিয়ে দিয়ে যাবে ওই জায়গায়। ধন্যবাদ চাচা। এই বলে আকাশ চলে আসলো ওইখানে। এসে দেখে অনেক বাস দাঁড়িয়ে আছে। একটা বাসের সামনে গিয়ে লোকটাকে বলতে লাগলো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যাব, এই বাস যাবে নাকি? হ্যাঁ মামা, এই বাস যাবে। আপনি গিয়ে বসেন, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবেন। আকাশ বাসে গিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। আকাশ বাইরের দৃশ্য দেখছে। ঢাকা শহরে নতুন এসেছে, কত মানুষ কত কিছু করছে। বেশ কিছুক্ষণ পর আকাশ ঢাকা ইউনিভার্সিটি হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। দারোয়ান আকাশকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এখানে কি চাই আপনার? আমি এই হোস্টেলে থাকতে এসেছি। এই যে আমার আইডি কার্ড, আর হোস্টেলের 120 নম্বর রুমে আমাকে থাকার জন্য বলা হয়েছে। আপনার নামই তো আকাশ, তাই না? হ্যাঁ, আমার নাম আকাশ। কেন, কি হয়েছে? না কিছুই নেই, প্রিন্সিপাল স্যার আমাকে আপনার ব্যাপারে বলেছিল, তাই জিজ্ঞেস করলাম নামটা। চলেন আপনার রুমটা দেখিয়ে আসি। তবে এই রুমে আরো মানুষ থাকে, তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। এই বলে দারোয়ান আকাশকে নিয়ে চলে গেল 120 নম্বর রুমের সামনে। ঘরের ভেতরে থাকা কয়েকজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, শোনো, এই ছেলেটা নতুন এসেছে গ্রাম থেকে, তোমরা এই ছেলের সাথে ভালো ব্যবহার করবে। ছেলেটা যদি কোনো কিছু না বুঝে তাহলে বুঝিয়ে দিবে। ঠিক আছে আঙ্কেল, আপনি যান। আমরা এই ছেলেটাকে সব কিছু বুঝিয়ে দিতেছি, কিভাবে থাকতে হবে, কিভাবে কি করতে হবে। দারোয়ান চলে গেল। এদিকে আকাশ ভয়ে ভয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। আকাশকে দেখে সবাই হেসে দিল আর বলতে লাগলো, আরে ভাই, এটা তো একদম ক্ষেত, মনে হয়তো কিছুই বুঝে না। এই ক্ষেত, এদিকে আয়। আমরা যা বলবো তাই শুনবি, না হলে তোর খবর আছে। জি ভাইয়া, বলেন কি করতে হবে আমাকে? কিছুই করতে হবে না, এখন অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়। কাল সকালে তোকে কিছু কাজ দেব, ওই কাজগুলো শেষ করে ফেলবি। ঠিক আছে ভাইয়া, আমি আপনাদের কাজগুলো শেষ করে দিব। আমি কোন বেডে ঘুমাবো? হাসান সামনে একটা বেড দেখিয়ে দিল। দেখানো শেষ হতেই আকাশ তার পকেট থেকে বাটন ফোনটা বের করে ফোন দিল তার বোনের নাম্বারে। একবার রিং হতেই ওই পাশ থেকে তানিয়া ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, ভাইয়া তুমি ঢাকা পৌঁছে গেছো? হ্যাঁ, আমি ঢাকা পৌঁছে গেছি, আরও অনেক আগেই। এখন আমি কলেজের হোস্টেলে আছি। ঠিক আছে, সাবধানে থেকো, এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। ঠিক আছে, তুইও ঘুমা। আকাশ ফোনটা রেখে বিছানায় শুয়ে পড়তেই আবার হাসান বলতে লাগলো, ওই আকাশ, শোন, ফোনে যখন কথা বলবি তখন ফিস করে কথা বলবে, কারণ আমরা পড়ালেখা করি এখানে। ফিস কথা ছাড়া আর কিছুই হবে না, মনে যেন থাকে। আকাশ মাথা নাড়ালো আর কিছুই বলল না। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। ভোর 5টা, ফজরের আজান দিল। আকাশ উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে লাগলো। আকাশের এমনভাবে হাঁটাহাঁটি দেখে চারিপাশের লোকজন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আর বলল, কি রে ভাই, এই আজব যন্ত্র কোথা থেকে আসলো? কালকে তো দেখলাম না, মনে হয় রাতের দিকে এসেছে। এই ছেলে, তোর নাম কি আর কোথা থেকে এসেছিস? ভাই, আমার নাম আকাশ, আমি চন্দনপুর গ্রাম থেকে এসেছি। ও আচ্ছা, চন্দনপুর গ্রাম থেকে এসেছিস, ভালো কথা। এভাবে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে আনন্দ দিচ্ছিস নাকি? না মানে, আমি প্রতিদিন সকালে নামাজ আদায় করি, এভাবে একটু ব্যায়াম করি, তাই আর কি। ব্যায়াম করিস, ভালো কথা। তোর রুমের সামনে ব্যায়াম করবি, আমাদের রুমের সামনে ব্যায়াম করতে এসেছিস কেন? তোর জন্য সবাই আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে।
আমার ভুল হয়েছে, আর কখনো হবে না এমন। এবারের মতো মাফ করে দেন। এই বলে আকাশ চলে গেল তার রুমে। গিয়ে দেখে তার তার টিমমেটরা উঠে গেছে। আকাশকে দেখে রতন বলতে লাগলো, কিরে আকাশ, এত সকাল সকাল কোথায় গিয়েছিলি? কোথায় আর যাব ভাইয়া, একটু নিচে গিয়েছিলাম ব্যায়াম করার জন্য, কিন্তু ব্যায়াম তো আর করতে পারলাম না। সবাই আমাকে বকা দিয়ে দিয়েছে। বকা দিবে না কি করবে? সকাল সকাল যদি তুই এরকম করিস তাহলে তো বকা দিবেই। আর এখানে এভাবে ব্যায়াম করে, ঢাকার মানুষ ব্যায়াম করার জন্য আলাদা জায়গা আছে। প্রতি মাসে কম করে হলেও 4 থেকে 5,000 টাকা দিয়ে এখানে ব্যায়াম করতে হয়। ওরে বাবা, এত টাকা! আর আমরা তো সামান্য ইট আর লোহা দিয়েই বডি করার জন্য সব কিছু বানিয়ে ফেলি। যাক, ভালো বানিয়ে ফেলিস। এখন এসব কথা ছাড়, তাড়াতাড়ি রেডি হয়ে নে। হোস্টেলে খাবার খাওয়ার জন্য যাইতে হবে। পরে গেলে আর খাবার পাবি না। আজকে গরুর মাংস দিবে, তার জন্য সবাই আগে আগে উঠে গেছে। চল তাড়াতাড়ি। এই বলে রতন, হাসান, রফিক, আকাশ চলে গেল কলেজ হোস্টেলে। আকাশ টেবিলে বসতেই রতন বলতে লাগলো, আকাশ, এই যে এখন যে খুব খাবার দিয়েছে না, প্রতিদিন কিন্তু এই খাবার দেবে না। প্রতিদিন একটা লিস্ট আছে, ওই যে সামনে ভোটে লেখা কোন দিন কোন খাবার দিবে। টাইম মতো চলে আসতে হবে, না হলে খাবার পাবি না। ঠিক আছে, কালকে সবার আগে আমি চলে আসব, আর আসার সময় আপনাদের ডেকে দেবো নে। এই বলে আকাশ খাওয়া দাওয়া করে চলে গেল আবার রুমে। কলেজের জন্য রেডি হয়ে চলে আসলো বাইরে। শরীরে সাধারণ একটা জামা আর পরনে সাধারণ একটা প্যান্ট, মাথায় চুপচুপে তেল দেওয়া। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় একদল মেয়ে এসে আকাশের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে এটা তো দেখি আমাদের নতুন রকি। আরে রকি বাবু, তুমি তুমি এখানে? আমরা তো ভাবতেই পারছি না যে তোমার সাথে দেখা হবে। আরে ভাই, কি বলতেছেন আপনারা আমাকে? আমার নাম রকি না তো, আমার নাম হচ্ছে আকাশ। তো আমাকে রকি বলতেছেন কেন? রকি বলতেছি কারণ হচ্ছে তোর এইরকম ড্রেস দেখে মনে হচ্ছে তুই রকি, মানে ছদ্মবেশে প্রথম কলেজে আসে, পরে আস্তে আস্তে সে কী রকম হয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য জিজ্ঞেস করলাম, তুই কি রকি যে মূর্তির মতো এভাবে দাঁড়িয়ে আছিস? সামনে এসে ফাইট করতে পারিস না? আপু, ভুল কীর্তি ক্ষমা করবেন। আসলে আমি যেমন গ্রাম থেকে এসেছি ঠিক তেমনি সেজেছি, এর বেশি ভালো সাজতে পারবো না আমি। কারণ আপনারা হচ্ছেন ঢাকায় আর মায়েরা পোলা, আর আমি সাধারণ একটা গ্রামের ছেলে। আমার মধ্যে কোনো স্টাইলিশ নেই, আরও অনেক কিছুই নেই। বাহ, ছেলে দেখে আমাদের থেকেও দ্বিগুণ এগিয়ে গেছে। এই, তোকে কি আমরা একবারও বলেছি এসব বলতে? এসব কেন বললি? এখন তোকে শাস্তি পেতে হবে। মানে কি শাস্তি পেতে হবে বলেন? আমি দেখি শাস্তিটা বুক করতে পারি কি না। আকাশ আর কিছু বলল না। এদিকে মেয়েগুলো আকাশকে নিয়ে এখনো হেসে যাচ্ছে আকাশের বোকা বোকা কথা শুনে। বেশ কিছুক্ষণ পর একটা ঘন্টা পড়ে গেল। আকাশ তার নিজ কক্ষ থেকে যাচ্ছে, এমন সময় পেছন থেকে হঠাৎ একটা মেয়ে তার দিকে কি যেন ছুঁড়ে মারল মুখে। মেয়েটা ছুঁড়ে মারতেই মিম কাগজটা হাতে নিয়ে বলতে লাগলো, বেবি জান, একটু ছাদে আসো, তোমার সাথে রোম্যান্স করব। এই দেখ দেখ, এই হাবা গোবা ছেলেটাও না কি এই কলেজে গার্লফ্রেন্ড আছে? যাক, ভালোই হলো গার্লফ্রেন্ড আছে, না হলে তো আমাদের খুঁজে দিতে হতো। এই বলে মেয়েগুলো আবার হাসতে শুরু করলো। এবার আকাশ আর কিছু বলল না, ক্লাসে চলে গেল মাথা নিচু করে। ক্লাসের এখনো বসে আছে আকাশ। এমন সময় ক্লাসের ভেতরে স্যার প্রবেশ করলো। আকাশের দিকে একবার তাকিয়ে মুচকি এসে বলতে লাগলো, এই যে আকাশ, একটু এদিকে এসো, তোমার সাথে সবাইকে পরিচয় করে দেই। আকাশ চলে গেল, সামনে দাঁড়িয়ে আছে স্যারের সাথে। এমন সময় স্যার বলতে লাগলো, সবাই শোনো, ওর নাম হচ্ছে আকাশ। এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছে, এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে, খুবই মেধাবী স্টুডেন্ট। সবাই ওর সাথে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? আকাশ, এখন তুমি তোমার সিটে যাও। আকাশ কিছুই বলল না আর চলে গেল তার সিটে। কয়েকটা ক্লাস করে বাইরে আসতেই আবারও সেই মেয়েদের মাঝে পড়ে গেল আকাশ।
কিরে, তুই নাকি বেশি মেধাবী স্টুডেন্ট? বাহ, ভালোই হলো। মেধাবী হয়ে আমাদের সকল কাজ করে দিতে পারবি। এই নে, আজকে রাতে এগুলো সব কমপ্লিট করে কালকে আমাদেরকে দিয়ে দিবি। কিন্তু আপু, আমি কেন আপনাদের এসব কাজ করব? আমি তো এসেছি পড়ালেখা করার জন্য। ওরে গাধা, এগুলো করে দিলে তোর জন্য ভালো, কারণ তোকে আর আমরা র্যাক করব না। প্রতিদিন আমাদের কাজ করে দিবে এবং কথা শুনে তাহলেই হবে। না না, আমি পারবো না এসব করতে। আপনাদের কাজ আপনারা করেন, আমি যাই। এই বলে আকাশ চলে যেতে যাবে, এমন সময় পেছন থেকে মিম আকাশের শার্টের কলার চেপে ধরে বলতে লাগলো, আজ পর্যন্ত আমাদের মুখের ওপর কেউ একটা কথা বলে নাই, আর তুই কিনা আজকে নতুন ভর্তি হয়ে আমাদের মুখের ওপর কথা বলতেছিস? তোকে তো। এটা বললেই যে আকাশকে মারতে যাবে, এমন সময় পেছন থেকে প্রিন্সিপাল স্যার বলে উঠল, মিম, কি হচ্ছে এসব? তুমি আকাশের শার্টের কলার ধরেছো কেন? ছাড়ো বলতেছি। মিম তাড়াতাড়ি করে আকাশের শার্টের কলার ছেড়ে দিয়ে বলতে লাগলো, স্যার, আমি তো ওর শার্টের কলারটা ঠিক করে দিতেছি। ওর শার্ট পরা ঠিক হয়নি তো, তাই আর কি। কিরে বল বল যে আমি তোর শার্টের কলার ঠিক করে দিতেছি। না স্যার, এই আপুটা আমাকে দিয়ে ওনার সকল কাজ করাতে চেয়েছিল। আমি বলেছি করে দেব না, এজন্য আমার সাথে খারাপ ব্যবহার করছি। মিম, তোমার নামে আমি অনেক কমপ্লেন শুনেছি, আজ নিজ চোখে দেখলাম। আর যদি কখনো এমনটা দেখি, সোজা এই কলেজ থেকে বের করে দেব তোমাকে। তোমার আব্বু টপ বিজনেসম্যান হয়েছে তো কি হয়েছে, আমি এই কলেজের প্রিন্সিপাল, এটা মনে রাখবে। আকাশ, তুমি আমার সাথে আসো। আকাশ আর কিছু না বলে প্রিন্সিপালের পেছন পেছন চলে যেতে লাগলো তার কেবিনে। বেশ কিছুক্ষণের মধ্যেই আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। আকাশ চেয়ারে বসে আছে, এমন সময় প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আকাশ, তোমার রেজাল্ট লিস্ট খুবই ভালো। তুমি এক কাজ করো, এই নাও, এই জায়গায় একটা সাইন করে দাও। তোমাকে প্রতি মাসে কলেজ থেকে কিছু টাকা দেওয়া হবে, যাতে তুমি চলতে পারো। স্যার, আমার এরকম সাহায্যের দরকার নেই। আমার হাত পা আছে, আমি কাজ করে খেতে পারবো। আর যদি এত জরুরি দরকার হয় তাহলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে, তুমি আমাকে সব সময় জানাবে যদি কিছু লাগে, তাহলে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। আকাশ আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাইরে। এদিকে মিম রাগে কটমট করতে করতে তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে শিমুল গাছের নিচে। এমন সময় মিমের বান্ধবী বলতে লাগলো, মিম, ওই দেখ হাপাগুবা ছেলেটা আসতেছে, ডাক দেব নাকি তাকে? ডাক দেওয়ার দরকার নেই, তাকে তোমরা শিক্ষা দেব। দেখ তুই, একবার ও আসতে থাকুক। আকাশ যে মেয়েদের সামনে দিয়ে যেতে যাবে, এমন সময় মিম তার তার একবার আকাশের পায়ের সাথে বাঁধিয়ে দিতেই আকাশ পড়ে গেল নিচে। এটা দেখে মিম এবং তার সকল বান্ধবীরা হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর মিম বলতে লাগলো, আমাদের নামে মিথ্যে কথা বলা, তাই না? দেখ এবার কেমন লাগে। ভালোই ভালোই তো বলেছিলাম যে আমাদের কাজগুলো করে দিস, তুই তো মুখের ওপর না করলি, আবার প্রিন্সিপাল স্যারের হাতেও বকা খাওয়ালি। আজ থেকে তোর ওপর অত্যাচার শুরু। দেখ আমি আরও কি করি। এই বলে মিম তার বান্ধবীদের নিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ নিচ থেকে উঠে তাড়াতাড়ি করে তার জামাকাপড় থেকে ময়লাগুলো ঝেড়ে ফেলে দিয়ে যেতে লাগলো কলেজ হোস্টেলের দিকে। আর ভাবতে লাগলো, যত কিছুই করুক না কেন, সবাই আমার সাথে, আমি এই কলেজেই পড়ব। আমি আমার স্বপ্ন পূরণ করব। আমি দেখিয়ে দিব সবাইকে যে গ্রামের হাবাগোবা ছেলেরাও সেনাবাহিনীর অফিসার হতে পারে। এইসব ভাবতে ভাবতে আকাশ চলে আসলো 120 নাম্বার রুমে। ভেতরে প্রবেশ করতেই হাসান বলতে লাগলো, কিরে মিম, তো দেখি তোকে বেশ ভালোই মাইর দিছে। কেন যে অযথা গরিব হয়ে বড়লোকদের সাথে লাগতে যাস, বুঝি না কিছু। যা যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আনে, আবার খাবার খেতে যাইতে হবে। আকাশ কিছু বলল না, চুপচাপ ফ্রেশ হয়ে সবার সাথে চলে আসলো ক্যান্টিনে। যেহেতু ভাত নেই সেহেতু সবাই পুরি সিঙ্গারা খাচ্ছে। আকাশ দুটি পুরি আর সিঙ্গারা নিয়ে বসে পড়লো একটা টেবিলে। এমন সময় কোথা থেকে যেন মিম এসে আকাশের বাটি থেকে একটা সিঙ্গারা নিয়ে খেতে লাগলো। এটা দেখে আকাশ বলতে লাগলো, এই আপনাদের কাছে কি টাকা পয়সা নেই যে আমারটা খাচ্ছে?
টাকা পয়সা তো আছে, তবে তোর কাছ থেকে খাইলে মন্দ হয় না। যেহেতু তুই গ্রামের ছেলে, তোর কাছে হয়তো এত বেশি টাকা নেই, চিন্তা করিস না, আমি তোরে একটা দুইটা সিঙ্গারা আর পুরীর বিল দিয়ে দেবনি। দরকার নেই, আমারটা আমি দেব। আপনাদের যদি খাইতে মন চায় তাহলে আপনারা নিয়ে খান, আমারটা খাচ্ছেন কেন? এই, এত কথা মুখ দিয়ে বের হয় কি করে তোর? আজকে তোকে আর কিছু করলাম না। আর এই নে, এই কাজগুলো আজকে রাতের মধ্যে কমপ্লিট করে কালকে যেন আমাকে দিস, না হলে কিন্তু তোর খবর আছে। এই বলে মিম কাগজগুলো টেবিলের উপর রেখে চলে গেল। এদিকে আকাশ কাগজগুলো বেশ ভালোভাবে দেখতে লাগলো। পুরি সিঙ্গারা খেয়ে আকাশ চলে গেল রুমে। বসে বসে মিমের দেওয়া কিছু নোট লিখছে। বেশ কিছুক্ষণ লেখার পর রতন এসে বলতে লাগলো, তোকে পাইছে এবার। দেখ মিম, তোকে দিয়ে আরও কি কি কাজ করায়। আচ্ছা রতন ভাই, এই মেয়েগুলো কি এমনি নাকি সবার সাথে এরকম খারাপ ব্যবহার করে? মিমকে দেখে যতটুকু ভালো মনে হলো ঠিক ভালো, কিন্তু মাঝে মধ্যে সে এমন খারাপ ব্যবহার করে মনে হয় ওর থেকে নিকৃষ্ট আর অন্য কোথাও লোক পাওয়া যাবে না। থাক, বাদ দাও। সব নোট লেখা শেষ হলে তোমার নোটগুলো লিখে শেষ করে আমাকে ডাক দিও, আমি নিচে আছি। এই বলে রতন চলে গেল। এদিকে আকাশ সকল কাজ শেষ করে চলে আসলো নিচে। সবাই ক্রিকেট খেলছে। আকাশকে দেখে রতন বলতে লাগলো, খেলবে নাকি আকাশ? আমি ক্রিকেট খেললে তো তারা কেউ পারবে না আমার সাথে। তুমি কি বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার নাকি যে তোমার সাথে আমরা পারবো না? আচ্ছা, রাজি হয়ে যাক। আমি 6টা বল করব, 6টা বল থেকে 5টা বল, এর মধ্যে রান নিতে হবে তোমাকে 27 রান। এখন তুমি কিভাবে নিবে এটা তোমার ব্যাপার। যদি জিততে পারো তাহলে আগামী 1 মাস আমি তোমাকে সকালের নাস্তা, বিকালের নাস্তা এবং রাতের খাবার খাওয়াবো ফ্রিতে। ঠিক আছে, তাহলে হয়ে যাক বাজি। এই বলে আকাশ ব্যাটটা হাতে নিয়ে দাঁড়াতেই মেয়েদের হোস্টেলের ছাদ থেকে মিম চিৎকার করে বলতে লাগলো, আরে আরে, এই দেখ আমাদের হাবাগোবা সাহেব, সে নাকি ক্রিকেট খেলবে। দেখিস এক বলেই আউট হয়ে যাস না যেন। আকাশ মুচকি হাসলো। এদিকে রতন প্রথম বল মারতেই আকাশ ব্যাটের সাথে লাগাতে পারল না। এটা দেখে মিম আরো উচ্চস্বরে হেসে উঠল। পরের বল মারতেই আকাশ মেরে দিল 6। এটা দেখে রতন কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। পরের বলগুলোতে প্রত্যেকবার আকাশ 6 মেরেছে। আকাশের এমন খেলা দেখে রতন তো বেশ অবাক, আর ওইদিকে মিম পুরোই অবাক। এই দেখলি, এই ছেলেটা বাজি জিতে গেছে। আমি তো ভাবছিলাম এই ছেলেটা ক্রিকেট খেলাই পারে না। মিম, তুই দুনিয়াটা হয়তো তোর মতো করে ভাবিস, তাই না? সে গ্রামের ছেলে হলো কি হবে, তুই একবার তার সাথে মিশে দেখ। সে তোর চাইতেও দ্বিগুণ ভালো লেখাপড়া পারে এবং অন্যান্য দিক দিয়ে সে সেরা। তা ঠিক বলছিস। আচ্ছা, এক কাজ কর, ওর সাথে একটা মজা করা যাক, কি বলিস তুই? তুই আবার কেমন মজা করবি ওর সাথে? আমি তার সাথে প্রেমের সম্পর্ক করব। কয়েকদিন পর তাকে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে বলবো যে তোর সাথে আমি টাইম পাস করেছি। দেখ, এটা করা একদম ঠিক হবে না। ছেলেটা সহজ সরল, তারপর তুই এমন করবি? এইরকম কত সহজ সরল ছেলে এসেছে, দেখিস নাই? এই রতন আগে কেমন ছিল আর এখন কত পরিবর্তন হয়েছে। তার সাথে কি আমরা খারাপ ব্যবহার কম করেছিলাম বল? তুই সব মানুষকে এক ভাবিস না মিম, এটা না করলেই ভালো হবে। ছেলেটার জীবন কেরিয়ার নষ্ট করে দিস না। গ্রাম থেকে হয়তো অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার ক্যারিয়ার গড়ার জন্য। আরে কিছু হবে না, তুই চিন্তা করিস না। ছেলেটাকে আস্তে আস্তে আমি পরিবর্তন করে ফেলবো, দেখে নিস। এই বলে মিম চলে গেল নিচে তার রুমে। এদিকে আকাশ, রতন আরো অন্যান্য বাকিরা চলে আসলো তাদের রুমে। রাতে বসে আছে, এমন সময় রতন আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা আকাশ, একটা কথা বলতো, গ্রামেও তো আমার জানা মতে একটা ভালো কলেজ ছিল, তাহলে তুই এত টাকা খরচ করে ঢাকায় আসলি কেন? রতন ভাই, আমি ঢাকায় এসেছি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। আমি সেনাবাহিনী অফিসার হব, এটাই আমার একমাত্র স্বপ্ন।
কবে যে সেনাবাহিনীর সার্কুলার দিবে এটা নিয়ে চিন্তিত আমি। ও আচ্ছা, এই কথা। চিন্তা করিস না, আমি ওই দিন ফেসবুকে দেখলাম যে সামনের মাসে 25 তারিখ নাকি সার্কুলার দিবে। আমি তো খাটো মানুষ, আমি তো আর সেনাবাহিনীতে যোগ দিতে পারবো না। তুই সব দিক থেকে পারফেক্ট আছিস, তুই ঠিকই যেতে পারবি। এসব নিয়ে কথা বলছে দুইজন। এমন সময় রুমের ভেতরে প্রবেশ করলো হাসান। হাসানের হাতে একটা চিঠি। এটা দেখে রতন বলতে লাগলো, কি হাসান ভাই, আজকাল তো দেখি আপনাকেও মেয়ে মানুষটা চিঠি দেয়। ভালো ভালো। রতন, এটা আমার চিঠি না, এটা হচ্ছে আমাদের নতুন ট্রিটমেন্ট। আকাশের চিঠি। এই নেও আকাশ, খুলে দেখো তোমাকে কি পাঠিয়েছে মিম। আকাশ অনেক আগ্রহ নিয়ে খুলতে লাগলো চিঠিটা। চিঠিতে লেখা ছিল, আকাশ, আমি জানি না কেন তোমার উপর এমন রাগ দেখায়। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমার ভালোবাসা ফিরিয়ে দিবে না? যদি আমার ভালোবাসা ফিরিয়ে দাও তাহলে আমি আত্মহত্যা করব। আকাশ, ওটা ওর নতুন চাল। তুই কোনোভাবে এই মেয়ের ফাঁদে পড়িস না। ফাঁদে পড়লে তো জীবনটাই শেষ হয়ে যাবে, আর তুই সেনাবাহিনী অফিসার হতে পারবি না। হ্যাঁ রতন ভাই, আমিও এটাই ভাবতেছি। এসব ঝামেলায় আমি নেই ভাই। আমি এসেছি আমার স্বপ্ন পূরণের জন্য। আমার স্বপ্ন পূরণ করব, এটাই আমার লক্ষ্য। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সবাই উঠে খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। শিমুল গাছের নিচে বসে আছে রতন, আকাশ, পাভেল আর হাসান। এমন সময় মিম আসলো। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে, একটু ওইদিকে আসবে? মিম আপু, এই নেন আপনার সকল নোট। আর কি কথা বলবেন এটা আমি খুব ভালো করেই জানি। আমি আপনার সাথে ভালোবাসা টালোবাসা মানে রিলেশনে যেতে চাই না। প্লিজ আমাকে জোর করবেন না। আপনি আপনার মতো থাকেন, যখন যা দরকার পড়বে আমাকে বলবেন, আমি করে দেব আপনার কাজ। আকাশের এমন কথা শুনে মিমের চোখে পানি চলে আসলো। মিম কান্না করতে করতে চলে গেল এখান থেকে। এদিকে রতন আকাশকে বলতে লাগলো, আকাশ, তুই কোনোভাবেই ওই মেয়ের জালে ফাঁসবি না। একবার যদি ফেঁসে যাস তুই, তাহলে আর কখনো ছুটতে পারবি না, এটা মনে রাখিস। এই বলে রতন সবাইকে নিয়ে চলে গেল ক্লাসরুমে। কয়েকটা ক্লাস শেষ করে আকাশ বাইরে বের হতেই পাশ থেকে মিতু বলে উঠল, আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু ওই পাশে আসবে? মিতু আপু, যা বলার এখানেই বলেন, কি বলবেন? দেখো আকাশ, মিম তোমার সাথে প্রেমের নাটক করতে চাইবে। তুমি প্লিজ ওর এসব জিনিসে পাত্তা দিবে না। তুমি তোমার মতো লেখাপড়া করতে থাকো। ঠিক আছে আপু, আর ধন্যবাদ আপনাকে সত্যিটা জানিয়ে দেওয়ার জন্য। মিতু কথা বলছে। এমন সময় পেছন থেকে মিম এসে বলতে লাগলো, কি রে মিতু, তুই আকাশের সাথে কি করিস এখানে? কি আর করবো, আকাশকে বলেছিলাম যে মিম অনেক কান্না করতেছে তোর জন্য, কিন্তু আকাশ কোনোভাবে রাজি হচ্ছে না। তাই বলেছিলাম কি, মিমকে তুই ছেড়ে দে সব। এদিকে ওরা দুজন কথা বলছে। এমন সময় ওইখান থেকে আকাশ চলে গেল। এদিকে মিম আর ঋতুও চলে আসলো এখান থেকে। আকাশ তার রুমে এসে ব্যাগটা রেখে আবার চলে গেল নিচে। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। রাতে আকাশ বসে আছে, রতন এসেছে। এমন সময় রতন বলতে লাগলো, আকাশ, মনে হয় তোর স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। এই দেখ, সেনাবাহিনী সার্কুলার দিয়েছে। চল, এখন তো তেমন রাত হয় নাই, আমরা তোর জন্য একটা আবেদন করে দিয়ে আসি, দেখি। হ্যাঁ রতন ভাই, চলো। এই বলে আকাশ রতন দুজন চলে গেল একটা কম্পিউটারের দোকানে। কিছুক্ষণের মধ্যে একটা সেনাবাহিনী সার্কুলার আবেদন করে আবার চলে আসলো রুমে। এখন আবেদনটা অ্যাকসেপ্ট করলেই হচ্ছে। আকাশ, তোর স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ রতন ভাই, ঠিক বলেছেন। আবেদনটা অ্যাকসেপ্ট করলেই আমি আমার স্বপ্ন এক ধাপ এগিয়ে যাব। দোয়া করি তুমি অনেক বড় একজন অফিসার হয়ে আসো। রাতের খাওয়া দাওয়া করে আকাশ বসে আছে ছাদে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার আব্বু বলতে লাগলো, কিরে বাবা, তোর কোনো খোঁজখবর নেই? ঢাকায় গিয়ে তো আমাকে একবারও ফোন দিলি না। আব্বু, আমি তানিয়ার সাথে তো প্রতিদিন কথা বলি। তানিয়া তোমাদের কিছু বলে না নাকি? না তো, তানিয়া কিছুই বলে না। রাতে খাবার খাইছিস তুই? আব্বু, খাইছি। আর একটা কথা বলার ছিল। আমি সেনাবাহিনীর
চাকরির জন্য আবেদন করেছি। যদি অ্যাকসেপ্ট করে তাহলে চাকরিটা পাবো। দেখ বাবা, যাই করিস না কেন একটু ভেবেচিন্তে করিস, কারণ তুই ছাড়া আমাদের দেখার মতো আর কেউ নেই। তানিয়াকে কয়েকদিন পর বিয়ে দিয়ে দেব। হ্যাঁ আব্বু, আমি ভেবেচিন্তেই সেনাবাহিনীর সার্কুলার আবেদন করেছি। এখন দেখি যদি কপাল ভালো হয় তাহলে আবেদন অ্যাকসেপ্ট করবে। দোয়া করো আমার জন্য। আকাশ আর কিছুক্ষণ তার আব্বুর সাথে কথা বলে ফোনটা কেটে দিল। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। আকাশ ভুলেই গেছে যে সার্কুলার আবেদন করেছিল। ক্লাসরুমে বসে ক্লাস করছে, এমন সময় আকাশের ফোনে একটা মেসেজ আসলো। পকেট থেকে ফোনটা বের করে আকাশ মেসেজটা দেখে জোরে চিৎকার করে ওঠে। ইয়াহু! আকাশের এমন চিৎকার শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল আকাশের দিকে। এদিকে স্যার বলতে লাগলো, আকাশ, তোমার কি হয়েছে? হঠাৎ এভাবে চিৎকার করে উঠলে কেন? স্যার, আমার বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। স্যার, আমি আর আজকে ক্লাস করব না, আমি এখন গেলাম। এই বলে আকাশ চলে আসলো বাইরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আকাশ চলে আসলো প্রিন্সিপাল স্যারের রুমে। দরজার বাইরে দাঁড়িয়ে আকাশ বলতে লাগলো, স্যার, ভিতরে আসতে পারি? আরে আকাশ, হ্যাঁ আসো আসো, কিছু বলবে নাকি? হ্যাঁ স্যার, বলার জন্য এসেছি। আমি সেনাবাহিনীতে সার্কুলার আবেদন করেছিলাম, অ্যাকসেপ্ট করেছে। কাল থেকে আমার ট্রেনিং। আমি এই কলেজেও পড়ালেখা করব আর সেনাবাহিনীতেও চাকরি করব। আপনি একটু ব্যবস্থা করে দেন। তুমি কোনো চিন্তা করো না আকাশ, যখন পরীক্ষা হবে তখন তোমাকে আমি নিজে ফোন দিব আর বলবো যে পরীক্ষা দিয়েছ, তোমাকে ক্লাস করতে হবে না, কারণ আমি জানি তুমি এমনিতেই ব্রিলিয়ান্ট, সব কিছুই তুমি পারো। ধন্যবাদ স্যার। আর আমি কালকে সকালেই চলে যাব ক্যান্টনমেন্ট। আর আমি যে চাকরি পেয়েছি এটা কাউকে বলবেন না। ঠিক আছে, কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। যেহেতু আজকে একটা খুশির খবর দিয়েছো তুমি আমাকে, তোমার জন্য একটা গিফট আছে, চলো তোমাকে নিয়ে আজকে শপিং করতে যাব। এ বলে প্রিন্সিপাল স্যার আকাশকে নিয়ে চলে গেল শপিং মলে। আকাশের জন্য বেশ কয়েকটা ভালো ড্রেস কিনে দিল প্রিন্সিপাল স্যার। রাতে আকাশ বসে আছে, এমন সময় রতন বলতে লাগলো, তুমি তো আমাদের ছেড়ে চলে যাবে, কালকে তোমাকে অনেক মিস করব আকাশ। দোয়া করি তুমি যাতে একজন সেনাবাহিনী অফিসার হয়ে আমাদের সামনে আসতে পারো। আকাশ, আমাকে মাফ করে দাও, আসলে আমি জানি না কার ভিতরে কি লুকিয়ে আছে। তুমি একজন খুব ভালো মানুষ, এতদিন খারাপ ব্যবহার করার জন্য আমি খুবই দুঃখিত। এই নাও আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট কিছু উপহার। এই বলে হাসান তার পকেট থেকে কিছু টাকা আর একটা মানি ব্যাগ বের করে আকাশকে দিয়ে দিল। হাসান ভাই, মাপ চাইতে হবে না। আমি আপনাদের ব্যবহারে আমি কিছুই মনে করি না। তাছাড়া আপনারা আমার বড় ভাই, আপনারা একটা কিছু বলতেই পারেন, এতে আমি কিছু মনে করি না। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আকাশ সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো ক্যান্টনমেন্ট অফিসে। এইদিকে মিম বসে আছে তার রুমে। এমন সময় মিতু আসলো। মিমকে এভাবে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে মিম, তুই এভাবে বসে আছিস কেন? কেউ কিছু বলেছে নাকি তোকে? না, কেউ কিছু বলে নাই, এমনিতেই মন খারাপ। হঠাৎ কিসের জন্য মন খারাপ হলো আমি নিজেই বুঝতে পারতেছি না। ও আচ্ছা, চল তাহলে খাবার খেয়ে আসি। আবার তো যেতে হবে কলেজে, তাই না? হ্যাঁ চল, যাওয়া যাক। মিম, মিতু এবং আরও তার বান্ধবীরা চলে আসলো খাবার খাওয়ার জন্য। খাওয়া দাওয়া করে সবাই চলে আসলো আবার রুমে। সকাল 10টা, সবাই বসে আছে শিমুল গাছের নিচে। এমন সময় রতনকে দেখে মিম বলতে লাগলো, কি ব্যাপার রতন, তোমাদের সাথে আজকে আকাশ আসলো না যে? আকাশ তো একটু বাড়িতে গেছে, তার আব্বু নাকি অনেক অসুস্থ, বলেছে যে কয়েক মাস আসবে না কলেজে। ও আচ্ছা, তার ফোন নাম্বারটা দিতে পারবে একটু? আসলে মিম আপু, আকাশ যে ফোনটা ইউজ করে ওই ফোনে নেটওয়ার্ক থাকে না। এই যে দেখেন, আমি এখন ফোন দিলাম, ফোন বন্ধ বলতেছে। তবু নাম্বারটা দেন, যদি কল ধরে তাহলে কথা বলবো নি। রতন আকাশের নাম্বারটা দিয়ে দিল, কারণ রতন জানে আকাশ ক্যান্টনমেন্টে ঢোকার পর থেকে তার ফোন বন্ধ থাকবে। ঠিক সেটাই হলো, আকাশের ফোন বন্ধ করে দিল। বড় মাঠের মাঝখানে বসে আছে আকাশ। কয়েকজন কমান্ডার এসে বলতে লাগলো, তোমার নতুন সার্কুলার আবেদন করেছি, সবার সার্কুলার একসেপ্ট করা হয়েছে। তোমাদের হাইট এবং
বডি ফিগার সব কিছুই ঠিক আছে, এখন শুধু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তোমরা সেনাবাহিনীতে চাকরি পেয়ে যাবে। আজকে যেহেতু তোমাদের প্রথম দিন, তোমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হবে। কাল থেকে তোমাদের ট্রেনিং শুরু হবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, তোমাদের সবার ফোন আমাদের কাছে থাকবে। প্রয়োজন ছাড়া আমরা তোমাদের ফোন ইউজ করতেও দেব না। প্রথম দিন কোনো মতে কেটে গেল সবার। পরের দিন সকাল 6টা, সবাই ঘুমিয়ে আছে। এমন সময় কমান্ডার এসে সবাইকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, এই তোমরা উঠো, তোমাদের ট্রেনিং শুরু হবে এক্ষুনি। সবাই উঠো তাড়াতাড়ি। সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল, ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে বাইরে। এমন সময় কমান্ডার মাইক দিয়ে অ্যানাউন্স করতে লাগলো, সবাই শোনো আমার কথা মন দিয়ে। 1 নাম্বার, শৃঙ্খলা একজন সেনার প্রথম গুণ। এখানে আমরা সবাই সমান, আমাদের কাজ আমাদের পরিচয়। নাম্বার 2, আপনারা দেশের সুরক্ষার জন্য এসেছেন। আপনাদের শক্তি, সাহস এবং ত্যাগে জাতীয় ভিত্তিক। নাম্বার 3, পারিশ্রমিক এবং নিশ্চয়তা আপনাকে সফল সেনায় পরিণত করবে। আপনার শরীর আপনার অস্ত্র, এটা শক্তিশালী এবং স্থিতিশীল রাখবে। আপাতত এটুকু থাক। আজকে যেহেতু দ্বিতীয় দিন, আস্তে আস্তে সব কিছু বলবো তোমাদের। এখন তোমাদের দৌড় প্রতিযোগিতার পালা। 1600 মিটার দৌড়াতে হবে। 8 থেকে 10 মিনিটের মধ্যে তোমাদেরকে এই 1600 মিটার দৌড় পার করতে হবে। আমরা 20 জন নিব। যেই 20 জন আগের প্রথম রাউন্ডে জিতবে, সেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে। সবাই রেডি হও। আকাশ এবং আর বাকি সবাই রেডি হয়ে লাইন ধরে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পর কমান্ডার বাঁশি ফু দিতেই সবাই দৌড়াতে লাগলো। এদিকে আকাশ গ্রামের ছেলে, সে সবসময় দৌড় এবং অন্যান্য জিনিসের পারদর্শী ছিল, তাই আকাশ অনায়াসে সবার আগে চলে যেতে পারল। আকাশের এমন অভিজ্ঞতা দেখে কমান্ডারদের মধ্যে আলোচনা করতে লাগলো, স্যার, এই ছেলেটা মনে হয় একজন সেনাবাহিনী অফিসার হওয়ার যোগ্য। প্রথম দিন যেহেতু সে এমনভাবে দৌড়াতে পেরেছে, আশা করি বাকি সব কিছুতেই তার জেতার চান্স 99%। দেখো সুজয়, আমি এই কমান্ডার হিসাবে কাজ করে আসছি গত 35 বছর ধরে। প্রথম সবাই এমন করে, তবে আস্তে আস্তে দেখবে টেম্পার শেষ হয়ে গেছে। তুমি বললে না, এই যে ছেলেটা 99% জেতার চান্স বেশি, দেখবে এই ছেলেটাই চলে যাবে সবার আগে। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে একটা বাজি ধরতে চাই। যদি এই ছেলেটা সকল ট্রেনিং শেষ করে পাশ হতে পারে, তাহলে আপনি আমাকে 1 মাসের ছুটি দিবেন। আর যদি ট্রেনিংয়ের মধ্যেই চলে যায়, তাহলে আমি আগামী 3 বছর কোনো বাড়িতে যাব না। ঠিক আছে, দেখা যাবে কি হয় 3 মাসে। আকাশ 10 মিনিট দৌড়ানোর কারণে হাঁপাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কমান্ডার আবারও কমান্ড দিতে লাগলো সবাইকে। দ্বিতীয় ধাপের কাজ শুরু হতে চলেছে। এখন দ্বিতীয় ধাপ শুরু করে দিয়েছে। রশিদের ওপরে পড়তেই সবাই দিকে আকাশ কম কি, সে সব কিছুতেই পারদর্শী। সে সবার আগে উঠতেছে আর নামতেছে। সবাই একবার করে উঠতেছে, আর এদিকে আকাশ 3 বার করে উঠতেছে আর নামছে। কমান্ডার মুচকে এসে তার হেড অফিসারের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। আর বেশ কিছুক্ষণ পর দ্বিতীয় রাউন্ড শেষ হলো। সবাই এখন একটু বিশ্রাম নাও। আবারও দুপুর 2টার দিকে কড়া রোদ্রের মধ্যে তোমাদের ট্রেনিং দেওয়া হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবে, চলে গেলে তো হেরে গেলে, আর যদি থেকে যাও তো জিতে গেলে। এই কথাটা মাথায় রাখবে। যতই কষ্ট হোক না কেন, একবার যখন এই কন্টেনমেন্টে ঢুকে পড়েছ, তখন আর যাওয়ার চিন্তা ভাবনা করো না। আর যদি যেতে চাও, তাহলে এক্ষুনি চলে যাও, তোমাদেরকে আটকাবে না কেউ। স্যার, এত শক্ত ট্রেনিং আমরা জীবনেও করি নাই। প্রথম দিন এতটা কড়া আর কঠিন ট্রেনিং যদি হয়, তাহলে আমরা থাকবো কি করে? মিস্টার হিমেল, এটা পুলিশের চাকরি না যে তুমি বুঝতে ট্রেনিংটা পার করেই চলে যেতে পারবে। এটা হচ্ছে সেনাবাহিনীর চাকরি। দেশের জন্য দিনরাত 24 ঘন্টা সেনাবাহিনীরা যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকে। তোমার যদি এত কষ্টই হয়, তাহলে তুমি এক্ষুনি চলে যাও, তোমাকে কেউ বাধাও দেবে না। সবার উদ্দেশ্যে বলছি, যে চলে যাওয়ার তারা চলে যাও, তোমাদেরকে কেউ আটকাবো না আমরা। এবারে কমান্ডার নিজে চলে আসলো তার কেবিনে। কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুর 2টায় আবারও তাদের ট্রেনিং দিতে লাগলো কড়া রোদের মাঝে। বেশ কয়েকবার ট্রেনিং দেওয়ার পর আকাশ মাথা ঘুরে পড়ে গেল। এটা থেকে তাড়াতাড়ি কমান্ডার সবাইকে নিয়ে আকাশের মাথায় পানি ঢালতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশের জ্ঞান ফিরে আসলো।
জ্ঞান ফিরতেই দেখতে পেল আকাশ একটা ছোট রুমে শুয়ে আছে। বিছানা থেকে উঠে বাইরে যেতে দেখতে পেল সবাই ট্রেনিং করছে, যে আকাশ তাদের সাথে অংশ নিতে যাবে। এমন সময় কমান্ডার বলতে লাগলো, আকাশ, এখন তোমার ট্রেনিং করার দরকার নেই, কাল থেকে আবার ট্রেনিং করবে। আমি জানি তুমি এই সেনাবাহিনীর চাকরিটা পেয়ে যাবে, কারণ প্রথম দিনেই যা কেরামতি দেখালে, আশা করি সামনেও তোমার দিন ভালোই আসবে। দোয়া করবেন স্যার আমার জন্য, যাতে আমি এই সেনাবাহিনীর চাকরিটা পেতে পারি। এই বলে আকাশ আবারও চলে আসলো সেই রুমে। সন্ধ্যা পর্যন্ত রেস্ট নিয়ে চলে গেল তাদের সেই ছোট্ট ঘরে, যেখানে সবাই একসাথে বসে আছে। রাতে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে গেল সবাই। ভোর 4টে সবাইকে ডাকতে লাগলো কমান্ডার। সবাই উঠো, তোমাদের আবার ট্রেনিং শুরু হবে, তাড়াতাড়ি উঠো। কমান্ডারের কথায় এক এক করে সবাই উঠে গেল। আকাশ ক্লান্ত শরীর নিয়ে বাইরে আসতেই কমান্ডার বলতে লাগলো, আকাশ, এটা তোমার দ্বিতীয় দিন, তাই এমন হচ্ছে। এই নাও, এই ওষুধগুলো খেয়ে 2 মিনিট রেস্ট করো, ততক্ষণে সবাই আসুক। আকাশ ট্যাবলেটগুলো খেয়ে 4-5 মিনিট বসে রইল। বেশ কিছুক্ষণ পর কমান্ডার এসে বলতে লাগলো, আকাশ, এখন উঠো, সবার সাথে ট্রেনিং করতে যাও, তুমি এখন পুরোপুরি সুস্থ। আকাশ কিছু না বলে সবার সাথে চলে গেল ট্রেনিং করতে। বেশ কিছুক্ষণ ট্রেনিং করার পর আকাশ আবারও বিজয়ী হলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। এই 3 দিনে আকাশ বেশ ভালোভাবে বুঝে গেছে কোন কাজটা কিভাবে করতে হবে, কিভাবে করলে কিভাবে ভালো হবে। রাতে আকাশ শুয়ে আছে, এমন সময় কমান্ডার আসলো আর বলতে লাগলো, সবাই শোনো, কালকে আমাদের অফিসার আসবে, সবাই ভালোভাবে ট্রেনিং করবে, যাতে অফিসার বুঝতে পারে তোমরাই হয়ে উঠবে আগামী দিনের সেনাবাহিনী অফিসার। সবাই মাথা নাড়ালো। বেশ কিছুক্ষণ পর কমান্ডো চলে গেল। এদিকে আকাশ বসে বসে ভাবছে, হে আল্লাহ, আমি যাতে এই পরীক্ষায় পাস করি, আমি যাতে একজন ভালো এবং সৎ সেনাবাহিনী অফিসার হয়ে সবাইকে দেখিয়ে দিতে পারি যে গ্রামের মানুষরাও চাইলে অনেক কিছু করতে পারে। আকাশ এসব ভাবছে, কখন যে সকাল হয়ে গেল আকাশ টের পেল না। আবারও সেই আগের দিনের মতন ট্রেনিং করতে লাগবে সবাই। বেশ কিছুক্ষণ ট্রেনিং করার পর হঠাৎ গেট দিয়ে কয়েকটা গাড়ি ঢুকতে লাগলো। গাড়িগুলো ছিল সেনাপ্রধান এবং আরও অন্যান্য সদস্যদের। গাড়িগুলো এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে নেমে আসলো ওয়াকারুজ্জামান। সবার ট্রেনিং দেখতেছে সেনাপ্রধান। এমন সময় আকাশের দিকে নজর গেল তার। একজন কমান্ডার ডেকে বলতে লাগলো, সাইদ, এই ছেলেটা তো বেশ ভালো ট্রেনিং করতেছে। এক কাজ করো, এই ছেলের মতো দেখতে আরও কয়েকজনকে মিলে আলাদা একটা টিম গঠন করো। এই ছেলেগুলোকে শুধু বিশেষ মিশনের জন্য তৈরি করা হবে। স্যার, এখানে আর তেমন কেউ নেই, শুধু ওই ছেলেটাই সবচেয়ে বেশি পারদর্শী। এই গত 3 দিনে আমি যা দেখলাম, এই ছেলেটা সবচাইতে ভালো করেছে। এই ধরুন, তার দৌড়, তার কথা বলার স্টাইল, তার সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম কি স্যার, এই ছেলেটাকে যদি আলাদাভাবে একটু ট্রেনিং দেওয়া যেত, তাহলে মনে হয় এই ছেলেটা একাই একটা মিশন কমপ্লিট করতে পারতো। হ্যাঁ, তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো। এই ছেলেটাকে এমনভাবে ট্রেনিং দাও যে 3 মাসে শিক্ষা গ্রহণ করতে পারে, যে একসাথে অনেকগুলো লোককে মেরে ফেলতে পারবে। আর সামনে মনে হয় আমাদের একটা বড় মিশন আছে, সেখানে এই ছেলেটাকে পাঠানো হবে। ঠিক আছে স্যার, যেটা বলেন সেটাই হবে। আমি আজ রাত থেকেই এই ছেলেটাকে এমনভাবে ট্রেনিং দিয়ে তৈরি করব, যাতে সামনে কোনো ঝড় আসলে সে মোকাবেলা করতে পারে। সেনাপ্রধান চলে গেল। দিন পার হয়ে রাত হলো। কমান্ডার দাঁড়িয়ে আছে আকাশের সামনে। এদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে কি বলে শোনার জন্য। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর কমান্ডার বলতে লাগলো, আকাশ, সেনাপ্রধান বলছে তোমাকে এমনভাবে এই 3 মাস ট্রেনিং দেওয়ার জন্য, যাতে সামনের দিনে টর্নেডো আসলেও সেটার থেকে তুমি লড়াই করে বাঁচতে পারো। কিন্তু স্যার, আমি তো সাধারণ সবার মতো ট্রেনিং নিতে চাই, আমাকে কেন এত হাই পাওয়ার ট্রেনিং দেওয়া হবে, এটা আমি বুঝলাম না। দেখো, প্রত্যেক বছর আমরা এরকম একটা সেনাবাহিনীর সার্কুলার দিয়ে থাকি। এখানে শুধু তুমি না, চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তোমার মতন আরও 15 জন লোক আমরা নিয়েছি, তারাও তোমার মতনই বিশেষভাবে ট্রেনিং নিয়েছে। এই বলে কমান্ডার আকাশকে নিয়ে চলে গেল তার কেবিনের ভেতরে। তার কেবিনে কোনো কিছুই নেই। এটা দেখে আকাশ বলতে লাগলো, স্যার, এখানে তো কোনো কিছুই নেই, তাহলে আমাকে কি দেখানোর জন্য এখানে নিয়ে এসেছেন? ওয়েট 2 মিনিট, শুধু দেখো। 2 মিনিট পর হঠাৎ সামনে থেকে একটা দরজা খুলে গেল।
আকাশ ভেতরে তাকিয়ে দেখে তার মতো আরও 15 থেকে 20 জন লোক ভেতরে ট্রেনিং নিতেছে। তাদেরকে এমনভাবে ট্রেনিং দিতেছে যে তারা ট্রেনিং করতে করতে শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। এটা দেখে কমান্ডার আকাশকে উদ্দেশ্য করে বলল, আকাশ, দেখেছো তো তাদের কিভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে? ঠিক তোমাকেও এভাবেই ট্রেনিং দেওয়া হবে। এখন তুমি যদি বলো তাহলে তোমাকে এবার ভিতরে নিয়ে যাব, আর যদি বলো না সাধারণ একজন সেনাবাহিনী অফিসার হয়ে থাকবে, তাহলে তুমি তাদের সাথে না থেকে বাইরে যারা আছে তাদের সাথেই থাকতে পারো। স্যার, আমাকে আজকে রাতে জন্য একটু সময় দিবেন, আমি একটু ভেবেচিন্তে আপনাকে সকালে জানাবো। ঠিক আছে আকাশ, তুমি যাও তোমার কেবিনে, কালকে তোমার উত্তরটা যেন হাই হয়। আকাশ চলে গেল বড় একটা কেবিনে, যেখানে সে একটু আগেও ছিল। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর আকাশ সিদ্ধান্ত নিল সে সিক্রেট সেনাবাহিনীর অফিসার হবে এবং ট্রেনিংও করবে। ভোর 4টে এমন সময় কমান্ডার আসলো আকাশের কেবিনে। এসে তাকে সবাই উঠে গেছে। আকাশকে দেখে কমান্ডার বলতে লাগলো, আকাশ, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমাকে এখন বলো। স্যার, ওই 15 জনের সাথে ট্রেনিং করব, আমাকে ব্যবস্থা করে দিন। ঠিক আছে, তাহলে চলো তোমাকে নিয়ে যাওয়া হোক ওইখানে। আর তোমরা বাকি যারা আছো সবাই বাইরে বের হয়ে প্রতিদিন যেই ট্রেনিংগুলো করো সেগুলো করতে থাকো, আমি একটু পরে আসছি। এই বলে কমান্ডার আকাশকে নিয়ে চলে গেল তার কেবিনে। প্রায় 2 মিনিট পর দরজাটা খুলে গেল। আকাশকে ভেতরে ঢুকিয়ে সকল কিছু বুঝিয়ে দিতে লাগলো। ভেতরে একজন স্পেশাল কমান্ডার দাঁড়িয়ে আছে আকাশের সামনে। 6 প্যাকস এবং বডিগুলো দেখে সবাই কান্না করে দেবে। আর যদি একটা ঘুষি মারে নাকে, তাহলে মনে হয় না সে আর বেঁচে থাকবে। শোনো ফরিদ, এটা হচ্ছে আকাশ, তোমাকে যার কথা বলেছিলাম গতকাল রাতে। 15 জনের সাথে তাকেও খুব ভালোভাবে ট্রেনিং দিবে। মেজর খারুজ্জামান বলেছে যে সামনে বড় একটা বিপদ আসছে, সেই বিপদ থেকে রক্ষা করবে এই 15 জন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমনভাবে তৈরি করব সবাইকে, বুঝতে পারছেন? আমার মতো হতে পারবে সবাই। কমান্ডার চলে গেল। এদিকে আকাশকে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো ফরিদ। বেশ কিছুক্ষণ বোঝানোর পর আকাশ তাদের সাথে ট্রেনিং করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এদিকে মিম, মিতু এবং তার অন্যান্য বান্ধবীরা বসে আছে শিমুল গাছের নিচে। এমন সময় মিতু বলতে লাগলো, কিরে মিম, তুই তো দেখি 1 মাসে ভালো পরিবর্তন হয়ে গেছিস। কি হয়েছে আমাদের একটু বলবি? না বললে আমরা বুঝবো কি করি তোর সমস্যাটা? জানি না রে আমার কি হয়েছে, হঠাৎ আমার এত পরিবর্তন কিভাবে হলো আমি বুঝতেই পারছি না। আকাশ চলে যাওয়ার পর থেকে আমার এমন অবস্থা হয়েছে। আকাশকে ফোন দে, দেখ আকাশ ফোন রিসিভ করে কিনা। আমি প্রতিদিন কম করে হলেও 100 বারের ওপর ফোন দিই, কিন্তু প্রত্যেকবারই ওই পাশ থেকে বলে যে ফোন সুইচ অফ। চল এক কাজ করি, আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে আকাশের বাড়ির ঠিকানাটা নিয়ে তার বাসায় যাই, গিয়ে দেখি যদি আকাশে দেখা পাই তাহলে তো ভালোই হলো। ঠিক বলেছিস, চল এটাই করি গিয়ে। এই বলে মিম, মিতু এবং তার অন্যান্য বান্ধবীরা চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। কেবিনের সামনে দাঁড়িয়ে আছে সবাই। এমন সময় প্রিন্সিপাল স্যার তাদের দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা সবাই এখানে কি করছো? যাও ক্লাসে যাও। ক্লাস না করে এখানে কি করো তোমরা? স্যার, আপনার সাথে কিছু পার্সোনাল কথা ছিল, যদি শুনতেন তাহলে খুব ভালো হতো আমার জন্য। কি কথা, তাড়াতাড়ি বলো। আর হ্যাঁ, একটা কথা, আজে বাজে কথা আমি শুনতে চাই না। তোমাদের জন্য আমি আমার ভালো স্টুডেন্টগুলোকে হারিয়ে ফেলতেছি। স্যার, আকাশ তো বাড়িতে গিয়েছে, 1 মাস হয়েছে বা এর বেশিও হতে পারে। সে এখনো আসলো না, তার কোনো কিছু হয়েছে নাকি? তার খোঁজ খবর নিয়ে তোমরা কি করবে? তোমাদের তো তার খোঁজ খবর নেওয়ার প্রয়োজন নেই, সে আসবে কিছুদিন পর। ও আচ্ছা, ওর বাড়ির ঠিকানাটা যদি একবার দিতেন তাহলে খুব ভালো হতো আমার জন্য। ওর বাড়ির ঠিকানা দিয়ে তুমি কি করবে? আকাশ কি তোমার বয়ফ্রেন্ড লাগে নাকি যে ওর বাড়িতে যাবে? যত সব, যাও ক্লাসে যাও। প্রিন্সিপাল স্যারের মুখে এমন কথা শুনে মিম এবং বাকি সবাই চলে গেল ক্লাসে। এদিকে আকাশ ট্রেনিং করতেছে। এমন সময় পেছন থেকে একজন অফিসার এসে আকাশের পিঠে সজোরে কাঠ দিয়ে বাড়ি মারল। কাঠ 2 টুকরো হয়ে গেল। এইটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার ভাই, আপনি আমাকে বাড়ি মারলেন কেন?
আকাশ সে তোমাকে ইচ্ছে করে বাড়ি দেয় নাই, আমি তাকে বলেছি এজন্য সে তোমাকে বাড়ি দিয়েছে। যাক, 1 মাসে তোমার শরীর অনেকটাই শক্ত হয়ে গেছে, আর 2 মাস ট্রেনিং করলে তুমি অনেকটাই আমার মতো হয়ে যেতে পারবে। একটা কথা মনে রাখবে আকাশ, সত্য সবসময় পাশে থাকে। মিথ্যা দিয়ে হয়তো সত্যকে ঢাকা যায় না, কিন্তু একদিন সত্য ঠিকই বের হবে। ঠিক তেমনি তোমার মধ্যে আশা আকাঙ্ক্ষা আমি সব কিছু দেখেছি, তাই তো এই 1 মাসে তোমাকে আমি বেশি ঘুমাতে দেই নাই। সবাই যেমন ট্রেনিং করেছে তার চাইতে বেশি ট্রেনিং দিয়েছি তোমাকে। ফরিদের সাথে কথা বলতেছে আকাশ, এমন সময় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে সবাই সালাম দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে গেল। ফরিদ, সবার ট্রেনিং কেমন চলতেছে? আর 15 দিন পরে একটা মিশন আছে। আমি চাইতেছি যে এখান থেকে 5 জনকে ওই মিশনে পাঠাবো। এখন কাকে কাকে পাঠাবো এটা তুমি সিলেক্ট করবে। এই 5 জনের ভিতরে আকাশ থাকবে, আর 4 জন কাকে কাকে নিব এটা তুমি জানিয়ে দিও আমাকে। স্যার দেখুন, আর 15 দিন যদি ভালোভাবে আকাশ ট্রেনিং করে তাহলে সে নিজে একাই মিশন কমপ্লিট করতে পারবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আকাশকে 15 দিন খুব ভালোভাবে ট্রেনিং দিব, যাতে সে নিজে একাই মিশনটা কমপ্লিট করতে পারে, কারো যাতে সাহায্য না লাগে। ঠিক আছে, তাহলে ট্রেনিং করো তোমরা। আমি বাইরে অন্য অন্য সদস্যদেরকে দেখে আমি চলে যাব। এই বলে ওয়াকারুজ্জামান চলে গেল বাইরে। এদিকে বিশেষভাবে ফরিদ আকাশকে আরও ট্রেনিং দিতে লাগলো। সবচাইতে শক্তিশালী যে ট্রেনিংটা 2 মাস পর দেওয়া হয়, ওই ট্রেনিংটা আজকে আকাশকে প্রয়োগ করতে দিয়েছে। আকাশ রেডি তো আমাদের 15 জনের সাথে যুদ্ধ করতে? আর হ্যাঁ, এগুলো কিন্তু আসল বুলেট না, এগুলো হচ্ছে রোবট বুলেট। এগুলো শরীরে লাগবে, কোনো ক্ষতি হবে না, তোমার শরীরে লাগার আগেই গলে যাবে। হ্যাঁ স্যার, আমি তৈরি, আপনারা তৈরি হন। এই বলে আকাশ তাদের সাথে যুদ্ধ করতে লাগলো। এই ঘরের ভেতরেই বেশ কয়েকটা গুলি কয়েকজন অফিসারের শরীরে লেগে লাগলো, কিন্তু কিছুই হলো না। আকাশের এমন দক্ষতা দেখে বাকি 15 জন অবাক হয়ে গেল আর বলতে লাগলো, ফরিদ স্যার, আমরা গত 2.5 মাসে যা শিখতে পারি নাই তা আকাশ 1.5 মাসে শিখে ফেলেছে। এই বিষয়ে ট্রেনিংটা তো আমরা নিচ্ছি, কিন্তু আমরাই পারছি না, আর সেখানে আকাশ কিভাবে পারলো? শোনো, সব সময় শরীরের শক্তি দিয়ে কাজ হয় না, কিছু বুদ্ধি খাটাতে হয়। যেমন আকাশ কিছু বুদ্ধি খাটিয়েছে, ঠিক তেমনি তোমাদেরকে ওই বুদ্ধি খাটাতে হবে, তাহলেই তোমরা আকাশের মতো হতে পারবে। তবে দোয়া করি তোমরাও যেন আকাশের মতোই ট্রেনিং পেয়ে বাইরে গিয়ে এরকম মিশন কমপ্লিট করতে পারো। আকাশ ট্রেনিং করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 15 দিন। আকাশ আজকে বাইরে বের হয়েছে। রোদের আলো চোখে লাগতেই আকাশ মুখটা ঢেকে ফেললো, কারণ এই 1.5 মাস পুরো একটানা এই বন্দি আস্তানার ভেতরে ছিল সে। বাহিরে দাঁড়িয়ে আছে সেনাপ্রধান ফরিদ এবং আরও কয়েকজন কমান্ডার। আকাশকে উদ্দেশ্য করে সেনাপ্রধান বলতে লাগলো, আকাশ, এই নাও তোমার পিস্তল, এটা লাইসেন্স করা। এগুলো হলো তোমার সঙ্গী সাথী, এগুলো দিয়ে আজকের মিশনটা তুমি কমপ্লিট করবে। এমনকি আমি মনে করি শত্রুদের কাছেও পিস্তল থাকবে, ওগুলো দিয়েও তুমি মিশন কমপ্লিট করতে পারবে। এই ছুরিগুলো রাখো, মিশনের সময় কাজে লাগবে। জাহিদ, আকাশকে নিয়ে দিয়ে আসো সেই জায়গায়। আকাশ, তোমার সময় হচ্ছে একদিনে তুমি কিভাবে মিশনটা কমপ্লিট করো সেটা আমরা জানি না, আমরা কিছুই বলবো না। ঠিক আছে স্যার, আমি 1 দিনের মধ্যে মিশনটা কমপ্লিট করে ফেলবো। তবে ওদেরকে জীবিত অবস্থায় নিয়ে আসতে হবে নাকি মৃত অবস্থায় চলবে, আমাকে শুধু এটা বলে দেন। মেন লিডার যে তাকে জীবিত আনবে, আর বাকি যে চেলাপেলা এদেরকে মেরে ফেলো, কোনো সমস্যা নেই। এই বলে সেনাপ্রধান গাড়িতে উঠে গেল। এদিকে জাহিদ আকাশকে নিয়ে চলে আসলো সেই গভীর জঙ্গলে। আকাশকে গাড়ি থেকে নামিয়ে জাহিদ আবার চলে গেল। আকাশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আশেপাশে লক্ষ্য রাখতে চাই কেউ আসছে কিনা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেল কয়েকজন গুন্ডা একসাথে বসে কথা বলছে। আকাশ পিস্তলে সাইলেন্সার লাগিয়ে তাদের মাথায় গুলি করে দিল। আকাশ নিজেও জানতো না তার জ্যাকেটের মধ্যে যে কয়েকটা সিসি ক্যামেরা লাগানো আছে। চারপাশে কি হচ্ছে সবকিছু ওই সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। আর ওইদিকে কমান্ডার ফরিদ এবং ওয়াকারুজ্জামান বসে বসে দেখতেছে। আর একটু সামনে যেতে আকাশকে দেখে ফেললো শত্রুরা।
আকাশের ওপর গুলি করতে লাগলো, কিন্তু আকাশ হাই স্পিডে দৌড়ে চলে গেল একটা বড় গাছের নিচে। 003009 জঙ্গলের ভেতরে একজন সেনাবাহিনীর অফিসার ঢুকে পড়েছে। সবাই সাবধানে থাকবে, তাকে যে করেই হোক মারতে হবে। ওয়াকি টকি দিয়ে কথা বলতেছে শত্রুরা। এদিকে আকাশ বড় একটা গাছের উপরে উঠে পড়লো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের উপর গুলি করতে লাগলো। কয়েকটা গুলি করতে সবগুলো মারা গেল এখানে। এদিকে সবাই বসে লাইভ দেখতেছে। এমন সময় সেনাপ্রধান বলতে লাগলো, ফরিদ, সকল টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করো, এই লাইভগুলো ছেড়ে দাও ইন্টারনেটে। স্যার, এখন যদি এই লাইভটা ছেড়ে দেই তাহলে আকাশের উপর বিপদ হতে পারে। আমরা জানি না ওই জঙ্গলের বাইরে ও শত্রু আছে কিনা। যদি শত্রু থেকে থাকে তাহলে আকাশের উপর বিপদ হবে। আরও যদি ওই ভিডিওটা দেখে তারা, আর যদি না থাকে তাহলে আকাশের উপর বিপদ হবে না। কোনো কিছুই হবে না আকাশের, আমি যেটা বলছি সেটাই করো। এই দৃশ্যটা পৃথিবীর সবাই দেখবে, কিভাবে একটা সেনাবাহিনীর অফিসার একটা মিশন কমপ্লিট করতে পারে। ফরিদ সকল টিভি চ্যানেলের সাথে যোগাযোগ করলো। যোগাযোগ করার পর এই লাইভটা দেখাতে লাগলো। পুরো ফেসবুকবাসী শুধু এই লাইভটা দেখতেছে, লক্ষ লক্ষ মানুষ লাইভ দেখতেছে। এদিকে মিম বসে আছে ছাদে। এমন সময় মিতু এসে বলতে লাগলো, কিরে মিম, ওই দেখ আকাশ, সে একটা মিশনে গিয়েছে। দেখ সামনে তার কত বিপদ, সে একবারও পিছনে ফিরছে না। কি বলতেছি এসব? আকাশ তো সাধারণ একজন ছাত্র ছিল, তাহলে সে কিভাবে একজন সেনাবাহিনীর অফিসার হলো? মিম আর মিতু কথা বলছে। এমন সময় প্রিন্সিপাল স্যার মাইকে ঘোষণা করতে লাগলো, সবাই দেখে যাও তাড়াতাড়ি, আমাদের কলেজের আকাশ শেষ সেনাবাহিনী হয়ে আজকে একটা বড় মিশন গেছে। সবাই তাড়াতাড়ি আসো, মিশন দেখি আমরা সবাই। পুরো বিশ্ব মিশন দেখতে লাগলো। এদিকে আকাশ নিজেও জানে না যে তার পুরো মিশনের ভিডিও সবাই দেখছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছে আকাশ, যাকে পাচ্ছে তাকে গুলি করছে। দেখতে দেখতে মেরে ফেললো 100 জনের ওপরে। কিন্তু শত্রু তো অভাব নেই এই জঙ্গলে। আকাশ যতই সামনে যাচ্ছে ততই শত্রু বাড়ছে। বেশ কিছুক্ষণ পর আকাশ চলে আসলো শত্রুর আসল ডেরার কাছে। আকাশের একটা ভুলের কারণে সে ধরা পড়ে গেল তাদের কাছে। এদিকে সবাই হতভম্ব, আকাশের কি হবে এখন, সে কিভাবে বেঁচে ফিরবে। কিরে, তোরা সেনাবাহিনীরা কে হচ্ছিস যে আমাদের সাথে টক্কর দিবি? এই জঙ্গলের ভিতর গত 5 বছর ধরে আমরা আস্তানা ঘিরেছি, আমাদের কিছু করতে পারেনি কেউ। আর তুই কিনা একা এসে আমাদের 100 জনের বেশি লোকদের মেরে ফেলছিস। এখন তোকে তো ধরে ফেলেছি, এখন তোর কি হবে এটা বলতো? আমার কি হবে দেখতে চাস? এই দেখ। এই বলে আকাশ কোনো রকম তার প্যান্টের পকেট থেকে একটা ছুরি বের করে হাতের রশিগুলো কেটে ফেলল। চারিপাশে সবাই তাকে ঘিরে ধরেছে। সবাই গুলি করছে, কিন্তু আকাশের পুরো শরীরে, মুখে সব জায়গায় বুলেট প্রুফ জ্যাকেট পরা, তাই আকাশের কোনো ক্ষতি হচ্ছে না। আকাশ তার কোমর থেকে একটা পিস্তল নিয়ে সবাইকে গুলি করতে লাগলো। এদিকে এই অবস্থা দেখে সেনাপ্রধান, ফরিদ, কমান্ডার এবং দেশবাসী সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই আকাশের পিস্তলের বুলেট শেষ হয়ে গেল। আকাশ পকেট থেকে আরও 2টা ছুরি বের করে তাদের সাথে মারামারি করতে লাগলো। এক ফাঁকে একটা গুন্ডার থেকে 2টা পিস্তল নিয়ে গুলি করতে লাগলো সবার ওপর। 10 মিনিটের মধ্যে কয়েকশত লাশ পড়ে গেল ওইখানে। চারিপাশে রক্তের বন্যা আর লাশের বন্যা। সামনে দাঁড়িয়ে আছে শত্রুর লিডার। আকাশ তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে, তুই কি জানি বলেছিলি যে সেনাবাহিনী মাত্র একজন সদস্য আমি, তাই না? আরে আমাদের মেন পাওয়ার তো ধারণা নেই আমরা কেমন সেনাবাহিনী অফিসার। আমাকে 1 মাস 15 দিন ট্রেনিং দিয়েছে, যেখানে অন্যান্য সদস্যরা 3 মাস ট্রেনিং করে এত ভালো মিশন করতে পারে না। আর আমি মাত্র 15 দিন ট্রেনিং করে দেখ তোদের কয়েকশত শত্রুদের মেরে ফেলেছি। এখন বুঝ আমি একা যেহেতু এতগুলোকে মারতে পারছি, আমার পুরো টিম যদি নিয়ে আসি তাহলে একদিন কেন 10 মিনিটের মধ্যেই তোর পুরো সাঙ্গপঙ্গ সবাইকে খতম করে নদীর জলে ভাসিয়ে দিব। আরে তুই আমার কিছুই করতে পারবি না, পেছনে একবার তাকিয়ে দেখ, আমার লোকেরা এসে পড়ছে। এটা শুনে আকাশ পেছনে তাকাতে দেখতে পেল যে তার আরও কয়েকশো সাঙ্গপাঙ্গ এসেছে। এটা দেখে আকাশ পিস্তলটা নিয়ে শত্রু লিডারের 2 পায়ে কয়েকটা গুলি করে দিল। আকাশ নিচ থেকে আরও কয়েকটা পিস্তল তার কোমরে গুঁজে দিল। নিচ থেকে একটা মেশিন গান নিয়ে তাদের উপর গুলি করতে লাগলো।
মেশিন গানে কাজ হচ্ছে না দেখে আকাশ তার পকেট থেকে পিস্তলগুলো বের করে দুই হাতে দুইটা পিস্তল নিয়ে গুলি করতে লাগলো। দীর্ঘ 1 ঘন্টা তাদের সাথে যুদ্ধ করার পর আকাশ বিজয়ী হলো। দুম করে বসে পড়লো মাটিতে আর শত্রু লিডারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ দেখ আমি কি বলেছিলাম তোকে, সেনাবাহিনী এমন একটা বিগ টিম যে যেখানে থাকুক না কেন সেখানে গিয়ে তোদের মারতে পারবি। আমি একজন সেনাবাহিনী, আজকে আমি চিৎকার করে বলতেছি আমি একজন সেনাবাহিনীর সেনা সদস্য। দেশ রক্ষা আমার দায়িত্ব, আমার কর্তব্য। স্যালুট। এই বলে আকাশ উঠে দাঁড়াতেই হঠাৎ একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পেল। ওপরের দিকে চাকাতেই দেখতে পেলো সেনাবাহিনীর একটা হেলিকপ্টার এসেছে। একটা দড়ি নিচের দিকে ফেলে দিতেই আকাশ সবার আগে শত্রু লিডারকে বেঁধে নিয়ে ছেড়ে দিল। আস্তে আস্তে শত্রু লিডারকে ওপরে তুলে নিল। আবারও রশি ফেলতে আকাশও চলে আসলো হেলিকপ্টারে। ইউ আর জিনিয়াস আকাশ, আমি ভাবতে পারি নাই তুমি এত সহজেই এই মিশনটা কমপ্লিট করে ফেলবে। আমি ভেবেছিলাম তুমি হয়তো মারা যাবে এই মিশনে, কারণ সেনা প্রধান বলেছিল যে এই জঙ্গলের ভিতরে কয়েকশো লোক আছে যারা তোমাকে ঘিরে ধরার পরেও তুমি ওদেরকে পরাজয় করে বাড়িতে ফিরে যাচ্ছ। আরেকটা কথা, তোমার এই মিশনের লাইভ পুরো বাংলাদেশ দেখেছে। তোমার বাড়ি থেকে ফোন দিয়েছিল, ওরাও চলে এসেছে ঢাকা, তোমার জন্য অপেক্ষা করতেছে সবাই। আকাশ ফরিদকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসলো ক্যান্টনমেন্টের সামনে। মাঠের মাঝখানে হেলিকপ্টার নামতেই বাকি অন্যান্য সদস্যরা দৌড়ে চলে গেল সেখানে। শত্রু লিডারকে ধরে নিয়ে চলে আসলো। এদিকে আকাশ হাসি মুখে সবার সামনে এসে সেনাপ্রধানকে স্যালুট জানিয়ে বলতে লাগলো, স্যার আপনি যদি আমাকে মিশনে না পাঠাতেন তাহলে আমি বুঝতাম না সেনাবাহিনী কি একটা জিনিস। আজকে আমি একজন সেনাবাহিনীর অফিসার হয়ে বুঝেছি যে দেশের জন্য আমাদেরকে কতটা খাটতে হয়। আমি দেশকে রক্ষা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আকাশ, আমি হয়তো ভাবছিলাম তুমি মারা যাবে, কিন্তু আমার ভুল ধারণা ভেঙে দিয়ে তুমি সবাইকে খতম করে চলে এসেছ। ধন্যবাদ তোমাকে। এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য একটা সামান্য গিফট। আসলে কাল থেকে তোমাকে আর ট্রেনিং করতে হবে না, তুমি এখন থেকে একজন সেনা অফিসার। সেনাপ্রধান আকাশকে স্যালুট দিতেই সবাইও আকাশকে স্যালুট দিল। বেশ কিছুক্ষণ পর আকাশের আম্মু আব্বু এবং তানিয়া আসলো। আকাশকে জড়িয়ে ধরে তার আম্মু আব্বু বলতে লাগলো, বাবা তোর কোনো ক্ষতি হয় নাই তো? না আব্বু, আমার কোনো ক্ষতি হয় নাই। আজকে আমি একজন সেনাবাহিনীর অফিসার। গ্রাম থেকে যদি ঢাকায় না আসতাম তাহলে কখনোই সেনাবাহিনীর অফিসার হতে পারতাম না। আমার জন্য দোয়া করো, আমি যাতে আরও বড় হতে পারি। আকাশ কথা বলছে এমন সময় হঠাৎ পেছন থেকে কে যেন আকাশকে জড়িয়ে ধরল। আকাশ তো রীতিমতো অবাক হয়ে গেল। কে হতে পারে এটা আকাশ ভেবে চিনতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মেয়েটার সামনে আসতেই আকাশ তো পুরোই অবাক, কারণ এটা মিম। মিম, তুমি এখানে কি করো? আমি আমার বয়ফ্রেন্ডকে দেখতে এসেছি। আন্টি, আঙ্কেল আমাকে তাড়াতাড়ি আপনার ছেলের বউ করে বাসায় নিয়ে যান। অবশ্যই নিয়ে যাব মা, আগে তোমার পরিবারের সাথে কথা বলে নেই, এরপর তোমাকে নিয়ে যাব। হ্যাঁ চলেন, আজকে আমার পরিবারের সাথে কথা বলবেন। এই বলে মিম সবাইকে নিয়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই মিমের আম্মু এসে দরজা খুলে দিল। মিমের সাথে আকাশকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, বা মিম, তুই তো দেখি আকাশকে নিয়ে এসেছিস, যাক ভালোই হলো। ভেতরে এসো সবাই। মিম, আকাশকে নিয়ে তোর রুমে যা, ফ্রেশ হয়ে এসো সবাই, আমি রান্না বসিয়ে দিয়েছি। আকাশকে নিয়ে মিম চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে সবাই বসে আছে। এমন সময় মিম বলতে লাগলো, তুমি যে সেনাবাহিনীতে যোগ দিয়েছো আমাকে একবারও বলো নাই কেন? আমি তোমার ফোনে কতগুলো ফোন দিয়েছি, কিন্তু একটা ফোনও রিসিভ হয়নি। তুমি তো জানোই সেনাবাহিনীতে ঢুকলে কোনো ফোন ইউজ করা যাবে না, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না তুমি এত পরিবর্তন হলে কি করে। মিম সব কিছু খুলে বলল আকাশকে। বেশ কিছুক্ষণ পর আকাশ মিম চলে আসলো নিচে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় মিমের আব্বু বলতে লাগলো, আকাশ, এখন যেহেতু তুমি ছুটি পেয়েছো, তাহলে আজকে বিয়েটা হয়ে যাক, তোমাদের কি বলো তোমরা সবাই? হ্যাঁ ঠিক বলছেন বিআই সাহেব, আজকে তাদের বিয়েটা হয়ে যাবে। একটা কাজই ডেকে আনেন এখনই।
মিমের আব্বু একটা কাজের নাম্বারে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর একটা কাজই চলে আসলো। কাজে আসতেই তাদের দুজনের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। দেখতে দেখতে রাত বেজে গেল 2টা। সবাই আড্ডা দিতেছে। এমন সময় মিমের আম্মু বলতে লাগলো, মিম, আকাশকে নিয়ে রুমে যা, রাত হয়েছে। আকাশ মিশন শেষ করে এসেছে, অনেক ক্লান্ত মনে হচ্ছে। মিম আর কিছু বলল না, আকাশকে নিয়ে চলে আসলো রুমে। এদিকে আকাশ রুমে এসে দপাস করে শুয়ে পড়লো বিছানায়। আকাশকে শুয়ে পড়তে দেখে মিম বলতে লাগলো, এই যে সেনা অফিসার, আমাকে আদর না করে ঘুমিয়ে পড়তেছেন? হ্যাঁ, এসব চলবে না। আগে আমাকে আদর করবেন, এরপর ঘুমাবেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনাকে আগে আদর করে নিই। এই বলে আকাশ মিমকে করে তুলে নিল। বেশ কিছুক্ষণ পর আকাশ মিমের ঠোঁটের সাথে তার ঠোঁটচোরা এক করে দিল। আস্তে আস্তে মিমের ঠোঁটচোরা লেবুর মতো চুষে খাচ্ছে আর মিমের জামা কাপড় খুলছে। মিমের জামা কাপড় খোলা শেষ হতেই আকাশ মিমের নাভিতে কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই বাকিটা ওরা কী করেছে না করেছে আপনাদের না দেখলেও চলবে। দুজন দুজনকে আদর করতে থাকুক। এখন আমরা বিদায় নিই। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।